আর তখন যারা আজ ছোট দল, অপ্রাসঙ্গিক দল, তারাই হয়ে উঠবে সবচেয়ে বড় শক্তি। একটা নতুন ছবি। প্রশ্ন হলো, সেই বিকল্পের নাম কি তবে বাম আইএসএফ জোট? মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, এইসব তৃণমূল বিজেপিতে এইসব দেখো, আমাদের এইসব ব্যাপার নেই। উই ফাংশন অ্যাজ এ টিম এবং আমাদের সেখানে দীপশিতা ধর, যে কোনো ভাতার পরিমাণ ন্যূনতম ৬,০০০ করতে হবে, কিন্তু তার সাথে সাথে তাকে কাজটাও দিতে হবে এবং ন্যূনতম মজুরি ২৬,০০০ করতে হবে। এই নামগুলো এখন আর অনামী নয়। যদি তৃণমূলের দুর্নীতিতে বিচিত্রিত কোনো ভোটার বিজেপিকে সাম্প্রদায়িক ভেবে ভোট দিতে না চান, তবে তার গন্তব্য কোথায় হতে পারে? সময়টা ২০২৬, তারিখ ২৩শে এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় হয়তো অনেকের লাল দাগ পড়ে গেছে। বাংলার তপ্ত রোদে যখন রাস্তার পিচ গলে যাওয়ার দশা, তখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পিচ তো আরও বেশি গরম। এর থেকে গরম বাড়লে তো রাজনৈতিক পিচও গলতে শুরু করবে। এ ব্যাপারে দায়িত্বশীল জনগণের যথেষ্ট ভাবার অবকাশ রয়েছে। হাতে আর মাত্র কয়েকদিন। চারিদিকে শুধু চিৎকার, হুঙ্কার আর একে অপরকে চোর, ডাকাত, বহিরাগত বলার প্রতিযোগিতা। প্রশ্ন একটাই, বাংলার মানুষ কি ভোট দিচ্ছে নাকি একটা রিয়েলিটি শো দেখছে? একদিকে তৃণমূল শিবিরের সেই পুরনো ডায়লগ, উন্নয়ন দাঁড়িয়ে আছে দরজায়। সত্যই কি তাই? কিন্তু সমস্যা একটাই, সেই উন্নয়ন ঠিক কোন দরজায় দাঁড়িয়ে আছে সেটা খুঁজতে খুঁজতে অনেক ভোটারের জুতোর শুকতলা হয়ে যায়। অন্যদিকে পদ্ম শিবিরের সেই চিরকালীন প্রতিশ্রুতি, সোনার বাংলা বানাবে। সোনার বাংলা হবে কিনা জানা নেই, তবে বিজেপি নেতাদের গলার চেন যে মোটা হয়েছে এবং ক্ষমতায় এলে আরও মোটা হবে, এটা জলের মতো পরিষ্কার। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যে টিভির পর্দায় সকাল বিকাল তৃণমূল বনাম বিজেপির হাই ভোল্টেজ কুস্তি, কামড়াকামড়ি, এর আড়ালে কি নিঃশব্দে কিছু ঘটছে? দুই ষাঁড়ের এই লড়াইয়ের ফাঁক দিয়ে কেউ কি নিঃশব্দে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছে? কাস্তে হাতুড়ি, খাম নাকি অন্য কোনো প্রতীক? আজকের এই প্রতিবেদনে আমরা সেই সব ডার্ক হর্সদের খোঁজার চেষ্টা করব, আর বিশ্লেষিত হবে সিপিআইএম, আইএসএফ আর জেইউপির সেই গোপন চাল, যা হয়তো মমতা, মোদি, অমিত শাহ বা শুভেন্দু অধিকারী কারোর র্যাডারে ধরা পড়ছে না। যেমন আমেরিকার B-2 বম্বার, F-35 জেট ফাইটার শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়ে না, পরে ভূতের নাচন দেখা যায়। এরকম কাণ্ড হবে না তো? কে জানে, হয়তো হতেও পারে, বলা যায় না কিছু। তৃণমূল বনাম বিজেপি ঝগড়া যখন একটা আর্ট ফর্ম। আগেকার দিনে লড়াই হতো পলিসি নিয়ে, আদর্শ নিয়ে, মোরাল নিয়ে, আর এখন লড়াই হয় কার ভিডিও কে ফাঁস করলো। ২০২৬-এর এই নির্বাচনে তৃণমূল আর বিজেপি যেন একে অপরের আয়না। একজন বলছে বিজেপি মানে হিন্দু মুসলিম দাঙ্গা, ধর্মীয় মেরুকরণ, দিল্লির শাসন। অন্যজন বলছে তৃণমূল মানেই দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, ইনসিকিউরিটি। কিন্তু একটা প্রশ্ন, এই ডায়ালগ তো আমরা গত 10 বছর ধরে শুনে আসছি, আর তা শুনে শুনে কানও পচে গেল। বলি, নতুন কিছু আছে কি? জানি না আপনারা কি ভাবছেন। ঝগড়ার স্টাইলটা দেখুন। দিদি বলছেন ওরা সব লুটে নিল, ওদিকে শুভেন্দুবাবু বলছেন ওরা সব খেয়ে নিল, আর সাধারণ মানুষ চুপচাপ বসে বসে ভাবছে আর মাথা চুলকুচ্ছে। আরে ভাই, তোরা তো একে অপরের দিকে আঙুল তুলছিস, আমাদের থালায় ভাতটা কই, সুবিধাটা কই, কাজ কই? এই ঝগড়া, এই অহংকার, এটাই কি কাল হতে চলেছে? কারণ ইতিহাস বলে, যখন দুই বড় শক্তি একে অপরকে শেষ করতে ব্যস্ত থাকে, তখন নিচুতলার মানুষ চুপচাপ ক্লান্ত হয়ে যায়। আর তখনই জন্ম নেয় একটা বিকল্প। মনের গহনে তৈরি হয় একটা কল্পনা, একটা নতুন ছবি। প্রশ্ন হলো, সেই বিকল্পের নাম কি তবে বাম আইএসএফ জোট? মেন টুইস্ট তো এখান থেকেই শুরু হচ্ছে। সিপিআইএম লাল ঝান্ডার নতুন মেকওভার। এবার আসা যাক বামেদের কথায়। ২৭৫ নম্বর বুথ সাহেবরামপুর, যারা তৃণমূল করতেন সামনে প্রায় ১০০ জন মতো, তারাই লাল ঝান্ডাকে তুলে ধরার শপথ নিলেন। এক সময় বলা হতো বামেরা তো ইতিহাস, এবার জায়গা হবে মিউজিয়ামে। মিউজিয়ামে গেছে কিনা জানি না,
কিন্তু বাস্তবে রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি বেশি চোখে পড়ছে বই কি সিপিআইএমকে, এবং আপনারাও সেটা দেখতে পাচ্ছেন, স্বীকার করুন আর নাই করুন। এখানে আরো একটা প্রশ্ন, গত কয়েক বছরের ছবি কি সে কথা বলছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। 2024-এর লোকসভা থেকে 2026-এর এই বিধানসভা, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, এই নামগুলো এখন আর অনামী নয়, এরা এখন বাঙালির ড্রয়িং রুমে আলোচনার বিষয়। কিন্তু কেন? এরা কি ঝগড়া করছে? না, এরা ঝগড়া করছে, কিন্তু ইস্যুটা আলাদা। এরা কথা বলছে ইনসাফ নিয়ে, হক নিয়ে, আপনার আমার সাধারণ মানুষের কষ্ট নিয়ে। এরা কথা বলছে নিয়োগ দুর্নীতিতে যোগ্য প্রার্থীদের চোখের জল নিয়ে। এরা কথা বলছে সন্তানহারা মায়ের বিদীর্ণ অন্তরে গিয়ে। সিপিআইএম এখন আর শুধু বৃদ্ধতন্ত্রের দল নয়, তারা এখন রাস্তায়, মাঠে, গ্রামে, শহরে লাঠির সামনে দাঁড়িয়ে মার খাচ্ছে কিন্তু পিছু হটছে না। সিপিআইএম এর এই আন্ডারডগ ইমেজ কিন্তু বাংলার ইমোশনাল ভোটারদের মনে চুপচাপ একটা দাগ কেটে দিচ্ছে। হ্যাঁ, বামেদের হয়তো টাকা নেই, হেলিকপ্টার নেই, দবদবা নেই, কিন্তু আছে যেটা, একটা সোশ্যাল মোরাল, একটা একনিষ্ঠ ক্যাডার বাহিনী। একবার ভাবুন, যদি তৃণমূলের দুর্নীতিতে বিতৃষ্ণ কোনো ভোটার বিজেপিকে সাম্প্রদায়িক ভেবে ভোট দিতে না চান, তবে তার গন্তব্য কোথায় হতে পারে? আপনারাই বলুন। আমার মনে হয় খুব সম্ভবত আইএসএফ সিপিআইএম জোট অথবা কংগ্রেস, আর এখানেও যদি না যায় তাহলে নিদেন পক্ষে জেইউপি, এছাড়া আর তো কোনো দরজা নেই। আর এই অবহেলিত জড় জোটগুলো যদি মাত্র 15 থেকে 20% ভোটও নিজেদের দিকে টেনে নিতে পারে, তাহলে বাংলা রাজনৈতিক সমীকরণে একটা বড় ভূমিকম্প হতেই পারে। আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না কিন্তু। সিপিআইএম, আইএসএফ এবং জেইউপি সংখ্যালঘু ভোটের গেম চেঞ্জার। এবার আসা যাক বাংলার রাজনীতির সবচেয়ে বড় মাইনফিল্ডে, অর্থাৎ ভোট খনি, আর সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। এই ভোট তৃণমূলের শক্তির আসল চাবিকাঠি। মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন, এই প্রায় 30% থেকে 35% ভোট যদি তার সঙ্গে থাকে তাহলে তাকে হারানো প্রায় অসম্ভব। কিন্তু 2026 ভোটে সেই সমীকরণ একই আছে না রাস্তা পাল্টেছে? একটা নাম, নওশাদ সিদ্দিকী। এই নামটাই এখন তৃণমূলের সব থেকে বড় অস্বস্তির কারণ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর শুধু ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ইভেন সুদূর উত্তর দিনাজপুর ধীরে ধীরে নিজেদের জমি তৈরি করছে। ফলন মনে হচ্ছে ভালোই হবে। তাদের সরাসরি অভিযোগ, তৃণমূল শুধু ভোট নিয়েছে, পরিবর্তে কোনো উন্নয়ন দেয়নি। আর এই ন্যারেটিভ চুপচাপ ঢুকে পড়েছে সংখ্যালঘু ভোটারদের মনে। আর ঠিক এর সাথে সাথে সিপিআইএম, আইএসএফ জোট, জেইউপি, এদের পালে জোরালো হাওয়া লেগেছে। হুমায়ুন কবিরের নতুন দল জেইউপি, মুর্শিদাবাদের রাজনীতিতে এই নামটা একটা আলাদা ব্র্যান্ড, কারণ তিনি ভিতরটা চেনেন তার হাতের তোলোর মতো। অন্যদিকে তৃণমূলের নাড়ি ভুড়ি পর্যন্ত জানেন, তাই যখন তিনি আলাদা দল গড়েন সেটা শখ নয়, সেটা প্রাসঙ্গিকতা, সেটা একটা স্ট্র্যাটেজি। এবার একটা সিন কল্পনা করুন, মুর্শিদাবাদ, মালদা, যদি সিপিআইএম, আইএসএফ জোট আর জেইউপি একটা জোরালো লড়াই দেয়, তাহলে তৃণমূলের সেই 30 থেকে 35% ভোটের কি হবে? যদি মাত্র 15% ভোটও ভাগ হয়ে যায়, তাহলে খেলা কি ঘুরবে না? বিজেপি হয়তো ভাবছে লাভটা তাদের হবে, তারা মুচকি মুচকি হাসছে, কিন্তু বিধি বাম। কিন্তু যদি এই দলগুলোই একটা জোড়া সংখ্যার আসন তুলে নেয়, তখন সরকার গড়ার অঙ্কে কাকে দরকার পড়বে? শেষেমেশে কি এদের কাছেই হাত পাততে হবে? আর যদি সেটা হয়, তাহলে সেটা কি খুব একটা মধুরেণ সমাপায়াত হবে? আর এই কারণেই 2026-এর ভোটে সবচেয়ে বড় সাইলেন্ট গেম চেঞ্জার হতে পারে এই দলগুলোই। 2026-এর অঙ্ক গোল কি সত্যিই হবে? এবার আসল প্রশ্ন, এরা কি সত্যিই গোল করতে পারবে নাকি শুধু ভোট কাটবে? রাজনীতিতে একটা কথা আছে, যখন দুই বাঘে লড়াই হয় তখন হরিণও কখনো কখনো জিতে যায়। আজ বাংলায় সেই পরিস্থিতিই তৈরি হচ্ছে। তৃণমূল আর বিজেপি এমন এক মরণপণ লড়াইয়ে ব্যস্ত, যেখানে তারা ভুলেই যাচ্ছে পাশে আরো খেলোয়াড় আছে। তৃণমূল ভাবছে আমার লক্ষ্মীর ভান্ডার আছে,
চাপ নেই। বিজেপি ভাবছে আমাদের মোদি ম্যাজিক আছে, চাপ নেই। কিন্তু কিছুদিন পর যখন মানুষ ইভিএম এর সামনে দাঁড়াবে, তখন কি তারা এইভাবে ভাববে, নাকি তারা নিজেরাই প্রশ্ন করবে? এই চিরকালের ঝগড়াটে রাজনীতির বদলে এবারে কি নতুনদের সুযোগ দেওয়া যায়? এই যে ভাবনা, এই যে নীরব পরিবর্তন, এটাই কি 2026-এর আসল থিম? পরিবর্তনের পরিবর্তন যদি সত্যই সেটা হয়, তাহলে 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ দেখতে পাবে একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক ছবি, একটা ঝুলন্ত বিধানসভা যেখানে কোনো একক দল মেজরিটি পাবে না। আর তখন যারা আজ ছোট দল, অপ্রাসঙ্গিক দল, তারাই হয়ে উঠবে সবচেয়ে বড় শক্তি। তখন কি বামফ্রন্ট, আইএসএফ, জেইউপি, এমনকি কংগ্রেসও হয়ে উঠতে পারে আসল রিংমাস্টার, নাকি শেষ মুহূর্তে আবার পুরনো খেলোয়াড়রাই খেলা ঘুরিয়ে দেবে? উত্তরটা লুকিয়ে আছে আপনার একটা ভোটে। অতএব যৎপরোনাস্তি আসতে ভাবনা চিন্তা করিয়া ভোট দেবেন। যাই হোক, এখন পাবলিক কি বলছে শেষ করার আগে একটা খুব সহজ কথা বলি। বাঙালিরা কিন্তু বোকা নয়। তারা দিদির নাটকও বোঝে, দাদার হুঙ্কারও বোঝে, কিন্তু তারা এটাও বোঝে ঘরের পাশের যে ছেলেটা বা মেয়েটা বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, শেষ পর্যন্ত ভোটটা অনেক সময় তার দিকেই যায়। তৃণমূল আর বিজেপি হয়তো ভাবছে ময়দান শুধু তাদেরই, কিন্তু ভুলে যাবেন না, ফুটবলে যেমন শেষ মিনিটে এক সাবস্টিটিউট প্লেয়ার এসে গোল করে পুরো ম্যাচ ঘুরিয়ে দেয়, বাংলা রাজনীতিতেও কি এবার তেমন কিছু হতে চলেছে? এবার প্রশ্ন আপনার কাছে, নওশাদ সিদ্দিকী কি পারবে মমতা ব্যানার্জির কপালে ভাঁজ ফেলতে, নাকি মীনাক্ষী মুখার্জি হয়ে উঠবেন বাংলার নতুন পাওয়ার হাউস? আর হুমায়ুন কবির কি সত্যিই মুর্শিদাবাদের বাঘ হয়েই থাকবেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বাংলা রাজনীতির ইনডেপথ প্লাস নো ননসেন্স অ্যানালিসিস আপনি পেতে থাকবেন। পরের ভিডিওতে আরো ভেঙে ভেঙে দেখব অন্যান্য সমীকরণ। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।